ওয়েলকাম আওয়ার চ্যানেল মাস্টার্স অফ এডুকেশন। আজকে আমি আলোচনা করব রিসার্চ অ্যাপটিটিউডের নেক্সট ক্লাস, যেখানে রিসার্চ প্রসেস নিয়ে আলোচনা করব। যেখানে আমি আগের ক্লাসগুলিতে রিসার্চের আরও কিছু কনসেপ্ট, রিসার্চ কী, রিসার্চের টাইপ, এই সমস্ত কিছু আলোচনা করেছি, যেগুলোয় তোমরা দেখতে পাবে। যদি ডেসক্রিপশন বক্সে যাও, দেখবে সেখানে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে রিসার্চ প্রসেস আলোচনা করব। তো রিসার্চ প্রসেস আলোচনার শুরুতেই আবার একবার মনে করে নিই যে রিসার্চ কী, বা রিসার্চ বলতে আমরা কি বুঝি। রিসার্চ বলতে যেটি আমরা বুঝি, বা সহজ ভাষায় যদি বলি, রিসার্চ বা গবেষণা হলো এমন কিছু যা সিস্টেমেটিক্যালিভাবে কোনো প্রশ্ন বা কোনো সমস্যা এর সমাধান করে থাকি, যেটি কি সবসময় সায়েন্টিফিক হয়ে থাকে, বা কোনো সত্যের উদ্ঘাটন করে থাকি রিসার্চের সাহায্যে। তো এই রিসার্চের স্টেপগুলো যদি দেখি, বা রিসার্চ প্রসেস যে স্টেপগুলি পরপর হয়ে থাকে বা যেগুলির মাধ্যমে হয়ে থাকে, প্রথমটি হলো আইডেন্টিফাই দ্য প্রবলেম, তারপরে হবে রিভিউইং লিটারেচার, তারপরে হবে সেটিং রিসার্চ কোয়েশ্চেন অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড হাইপোথেসিস, তারপরে চুজিং দ্য স্টাডি ডিজাইন, তারপরে ডিসাইডিং অন দ্য স্যাম্পল সাইজ ওর স্যাম্পল ডিজাইন, তারপর ডেটা কালেকশান, তারপর প্রসেসিং অ্যান্ড অ্যানালাইজিং ডেটা, সব শেষে হবে রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট। এই 8টি স্টেপ এর মাধ্যমে রিসার্চ প্রসেস কমপ্লিট হয়। আর কোনো জায়গায় দেখবে 30 স্টেপও দেওয়া থাকে, বা তারও কম স্টেপও দেওয়া থাকতে পারে। এই রিসার্চের টাইপ অনুযায়ী সময় সময় রিসার্চের স্টেপগুলি পরিবর্তন হয়ে থাকে, বা কম বেশি হয়ে থাকে। যদিও রিসার্চ এমনি সার্বিকভাবে রিসার্চে যদি টাইপ দেখো, তাহলে 7টা 8টা এই দুই ধরনেরই মূলত দেখতে পাবে। কোনো জায়গায় হয়তো 2টো রিভিউ লিটারেচার এবং সিটিং রিসার্চ কোয়েশ্চেন, অবজেক্টিভ, হাইপোথেসিস একটার মধ্যে ভরে দিতে পারে, এরকম করে দিতে পারে। তো আমরা প্রত্যেকটা কোনটার পর কোনটা কিভাবে আসে বা কিভাবে সিলেক্ট করতে হয়, সেগুলো একের পর এক জানব। রিসার্চের ক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ যেটি দেখতে পাচ্ছি, আইডেন্টিফাইং দ্য প্রবলেম। অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে প্রথমেই আমাদের প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। এবার প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই করার ক্ষেত্রে তোমরা দেখবে যে অনেক ধরনের এর আবার সাব স্টেপ আছে, বা কীভাবে আমরা প্রবলেম আইডেন্টিফাই করব। একটি যে রিসার্চ করব, তার জন্য আমরা কিভাবে প্রবলেম আইডেন্টিফাই করব, তার জন্য বেশ কিছু সাব স্টেপ আছে, যেগুলি প্রথমত যদি আমি দেখি, তাহলে প্রথমত আমরা দেখতে পাবো যে ব্রড এরিয়া একটা ইন্টারেস্ট, মানে রিসার্চারের ইন্টারেস্টের একটা ব্রড এরিয়া AREA অফ ইন্টারেস্ট। অর্থাৎ রিসার্চার যে রিসার্চ করবে তার ইন্টারেস্টের একটা ব্রড এরিয়াকে সিলেক্ট করা। যদি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। ধরো কোনো রিসার্চার তার সোশিওলজি বা সমাজবিজ্ঞানের এরিয়া খুব ভালো লাগে, তো সে যে রিসার্চটি করবে তার ইন্টারেস্টের জায়গা কোনটি? সোশিওলজি। সেটি সোশিওলজিটি আগে নির্ধারণ হলো। তারপরে আবার কি করবে? তারপরে করবে কি, সেই সোশিওলজি তো একটি অনেক বড় পার্ট, তার অনেক ভাগ আছে। সেই অনেক ভাগের মধ্যে স্পেসিফিক কিছু ভাগে সেগুলিকে ভাগ করে দেবে। সোশিওলজির মধ্যে যেমন পড়বে সোসাইটির সঙ্গে বিভিন্ন সংস্থার ইন্টারাকশান, তারপরে সোসাইটির বিভিন্ন রীতিনীতি, সমস্ত কিছুই পড়বে সোশিওলজির মধ্যে। তার মধ্যে তার যেটি ইন্টারেস্টের সেটি বেছে নেবে। অর্থাৎ প্রথমে ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট বাছাই করবে, তারপর সেটি থেকে একটি
সাব ইউনিট চুজ করবে, অর্থাৎ ব্রড এরিয়া অফ ইন্টারেস্টকে অনেক ভাগে ভাগ করার পর সেখান থেকে একটি শর্ট এরিয়া চুজ করবে বা একটি শর্ট এরিয়া ওপর ফোকাস দিবে। তাহলে কি হলো, প্রথমে হলো ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট চুজ করলো, তারপরে হলো সেটিকে ডিভাইড করবে কি ম্যানি এরিয়া হলো। তারপরে এবার সিএ কি করছে, 3 নম্বর স্টেপ। এগুলো কিন্তু আইডেন্টিফাইং দ্য প্রবলেমের সাব স্টেপ। এবার 3 কি করবে, ডিভাইড করার পর যেটা তার ইন্টারেস্টের এরিয়া সেটির ওপর ফোকাস দিল, একদম শর্টের ওপর, FOCUSING ফোকাসিং, অর্থাৎ তারপরে ফোকাস করলো কি শর্ট একটি এরিয়ার ওপর। নেক্সট কি করবে, নেক্সট করবে যে এরিয়াটার ওপর ফোকাস দিল সে এরিয়াটার গ্যাপ কোথায় রয়েছে, অর্থাৎ সে এরিয়াটার প্রবলেম কোথায় রয়েছে সেটি দেখবে। অর্থাৎ ধরো সে সোশ্যোলজির একটি এরিয়া যেখানে ড্রপ আউট, স্কুল সাইডের ক্ষেত্রে দেখলো যে ছেলেমেয়েরা স্কুল থেকে ড্রপ আউট করছে কেন সেটি সম্বন্ধে সে ফোকাস দিচ্ছে, বা ড্রপ আউট একটি সোশ্যোলজি একটি ফুল এরিয়া, সেখান থেকে বেছে নিল কি ড্রপ আউট, অর্থাৎ বিদ্যালয় থেকে ছেলেমেয়েরা কেন বেরিয়ে পড়ছে বা পড়াশোনা থেকে বেরিয়ে পড়ছে, সেই জন্য ড্রপ আউটের ওপর জোর দিল। তাহলে তার ফোকাসিং এরিয়া কি হলো, ড্রপ আউট, এটি হলো তার ফোকাসিং এরিয়া। এই ফোকাসিং এরিয়া এর মধ্যে এবার গ্যাপ খুঁজবে বা রিসার্চ কোশ্চেন খুঁজবে যে এখানে কোন জায়গা থেকে তারা বেরিয়ে পড়ছে বা কী জন্য তারা বেরিয়ে পড়ছে পড়াশোনা থেকে বা স্কুল ছুট হচ্ছে। এবার তারপরে কি এই ড্রপ আউটের ওপর অবজেক্ট ফর্মুলেট করবে, বা এই যে রিসার্চ করছে এই ড্রপ আউট রিসার্চটা করার কারণ কি বা কেন আমি এই রিসার্চটি করব, ড্রপ আউট কমানোর জন্য করবে, কিংবা আরও কিছু যদি এর অবজেক্টিভ থাকে সেগুলো আগে নির্ধারণ করবে, তারপর এই অবজেক্টগুলি রিভিউ করবে। তাহলে আইডেন্টিফাইং প্রবলেমে কি করছে, প্রথমে একটা ব্রড এরিয়া অফ ইন্টারেস্ট চুজ করলো, তারপরে সেখান থেকে ডিভাইড করলো ম্যানি এরিয়াতে, তারপরে সেখান থেকে একটা নির্দিষ্ট টপিকের ওপর ফোকাস দিল। এই সমস্ত কাজটাই কি হচ্ছে, আইডেন্টিফাইং দ্য প্রবলেমের মধ্যে হয়ে পড়ছে বা হচ্ছে। নেক্সট হচ্ছে রিভিউ লিটারেচার। রিভিউ লিটারেচার বলতে যে লিটারেচারগুলি আছে আগে থেকে সেগুলিকে মানে ভিউ করা বা পুনরায় দেখা। যেমন আমরা যে টপিকটি নিলাম, প্রথমে নিলাম সোসাইটির ওপর বা সোশ্যোলজির ওপর, সেখান থেকে একটা নির্দিষ্ট টপিক বেছে নিয়েছিলাম ড্রপ আউট। সেই ড্রপ আউট টপিকটির ওপর আর কোনো রিসার্চ আছে কি না বা কোনো লিটারেচার আগে থেকেই আছে কি না সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট দেখতে পারো, যেমন স্রোতগঙ্গা এরকম, সেই ওয়েবসাইটগুলি থেকে বা রিসার্চ ওয়েবসাইট থেকে লিটারেচার রিভিউ করতে পারো সেই বিষয়ে, যে কি সেখানে দেওয়া আছে বা সেই লিটারেচারগুলিতে কি পয়েন্ট পেয়েছিল বা তার মধ্যে কি গ্যাপ আছে সেগুলি দেখতে পারো। এবার সেই লিটারেচারগুলি দেখে এবার সেখান থেকে গ্যাপ পাবে বা অনেক কিছু পেতে পারো, ফাইন্ডিংস পাবে, কিংবা সেখান থেকেও আবার ফার্দার রিসার্চ কোশ্চেন পেয়ে যেতে পারো। এই রিসার্চ রিভিউর পরে যে টপিকটি আসবে সেটি হলো সেটিং রিসার্চ কোশ্চেন, অবজেক্টিভ অ্যান্ড হাইপোথেসিস। অর্থাৎ যে বললাম রিভিউ লিটারেচারে কি হলো, রিভিউ লিটারেচারে আগে থেকে ড্রপ আউটের ওপর যে সমস্ত কাজ করা আছে বা রিসার্চ করা আছে তার মধ্যে গ্যাপ খুঁজে পাবে, যে কোন জায়গাটা গ্যাপ রেখে দিয়েছে বা কোন জায়গাটা সে রিসার্চ করতে পারেনি, সেই জায়গাটা থেকে তোমার রিসার্চ কোশ্চেনটি কী হবে, পেয়ে যাবে। এবার যখনই রিসার্চ কোশ্চেনটা পেয়ে যাবে সেটি হয়ে যাবে থার্ড স্টেপ, রিসার্চ কোশ্চেন পেয়ে গেলে এবার রিসার্চ কোশ্চেনের বেসিসে এবার অবজেক্টিভ নির্ধারণ করবে। অবজেক্টিভ নির্ধারণের পরে এবার কি হবে,
হাইপোথেসিস নিতে হবে। যে রিসার্চ কোয়েশ্চেন হয়তো পেয়ে গেলে যে গ্রামীণ স্কুলের ক্ষেত্রে ড্রপ আউট সবথেকে বেশি হার, বা গ্রামীণ স্কুলের ক্ষেত্রে সবথেকে বেশি ড্রপ আউট দেখা যায়। তাহলে আমাদের প্রশ্নটি কি আসলো? গ্রামীণ বিদ্যালয়ে ড্রপ আউটের হার বেশি, তার কারণ কি? বা যে গ্রামীণ বিদ্যালয়ে ড্রপ আউটের কারণ কি সেটা পর্যালোচনা করা, সেটি হলো আমাদের কি রিসার্চ কোয়েশ্চেন। এই রিসার্চ কোয়েশ্চেনে অবজেক্টিভ নির্ধারণের পরে হাইপোথেসিস কিছু করতে হয়, যার বেসিসে কি রিসার্চের পরবর্তী কাজগুলি হয়। হাইপোথেসিস কি? হাইপোথেসিস হলো টেন্টেটিভ স্টেটমেন্ট, অর্থাৎ একটি স্টেটমেন্ট যেটি অনুমান করে নেওয়া হয়। হয়তো সেখান থেকে তুমি অনুমান করে নিতে পারো যে গ্রামীণ ক্ষেত্রে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্যই, বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড খারাপ, বা পরিবারের আর্থিক অবস্থা খারাপের জন্য ছেলেমেয়েরা কি ড্রপ আউট হয় স্কুল থেকে। এটি একটি হাইপোথেসিস বা অনুমান, সেটি নাও হতে পারে, এরকম অনুমান নিতে হয়। যদিও এই হাইপোথেসিস এই ব্যাপারটি পরে আবার আলোচনা করব। এখানে অনেক ব্যাপার আছে, নাল হাইপোথেসিস, অল্টারনেটিভ হাইপোথেসিস টেস্টিং, যেখান থেকে প্রশ্ন এসে থাকে অনেক রকমভাবে। তো সেগুলি পরে আবার আলোচনা করব। এখন আপাতত ওভারভিউটা আমি আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে কি হলো? প্রথমে আমাদের হলো আইডেন্টিফাইং দ্য প্রবলেম, নেক্সট হলো রিভিউ লিটারেচার, থার্ড হলো সেটিং রিসার্চ কোয়েশ্চেন, অবজেক্টিভ অ্যান্ড হাইপোথেসিস। এবারে ফোর্থ যে পয়েন্টটি আসবে, বা ফোর্থ যে স্টেপটি, চুজিং দ্য স্টাডি ডিজাইন, অর্থাৎ কোন ডিজাইনে আমরা রিসার্চটি করব সেটি আমাদের চুজ করতে হবে, অর্থাৎ এখানে মেথোডোলজি চুজিং। এবার মেথোডোলজি চুজিংয়ের ক্ষেত্রে বলে রাখি, এখানে আমাদের মূলত কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এই দুই ধরনের মেথড থাকে। এই দুই ধরনের মেথডের মধ্যে আবার বিভিন্ন সাব পার্ট আছে। তো সেগুলি রিসার্চারকে সিলেক্ট করতে হয় যে কোন মেথডের মাধ্যমে রিসার্চ করবে, বা কোন স্টাডি ডিজাইনের মাধ্যমে রিসার্চটি কমপ্লিট করবে, সেটি সমস্তটাই এর মধ্যে উল্লেখ করে দিতে হয়। একে আবার রিসার্চের ব্লুপ্রিন্টও বলা হয়, স্টাডি ডিজাইন বা রিসার্চ মেথোডোলজিকে। তাহলে আমরা যে রিসার্চ কোশ্চেনটি নিয়েছি যে বিদ্যালয়ে ড্রপ আউট কেন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যে স্টাডি ডিজাইন বা মেথোডোলজিটি নিব সেটি কী নেব? কোয়ালিটেটিভ নিব। কারণ কি কোয়ালিটেটিভ নেওয়ার কারণ কি? আমরা যখনই স্টাডি করতে যাব যে কেন, কিভাবে, তখন সেগুলি কোয়ালিটেটিভ হবে, কোয়ান্টিটেটিভের মধ্যে পড়বে না। কারণ এখানে সংখ্যাগত কোনো বিষয় আসছে না। সংখ্যাগত বিষয় আসছে বলতে কতজন যাচ্ছে সে বিষয়টি, কিন্তু আমাদের মূল যে বিচার্য বিষয়টি কেন দিয়ে কোনো সময় কোয়ালিটেটিভ হয় না, এখানে কেন দিয়ে কোয়ালিটেটিভ হয়, কোয়ান্টিটেটিভ হয় না। এবারে নেক্সট চলে যাব ডিসাইডিং দ্য স্যাম্পল সাইজ, অর্থাৎ স্যাম্পল সাইজ এখানে ডিসাইড করতে হয়। তো প্রথমেই এর আগের স্টেপে আমরা কি করলাম? চুজিং দ্য স্টাডি ডিজাইন, অর্থাৎ স্টাডি ডিজাইন চুজ করলাম। স্টাডি ডিজাইন চুজ করার পরে আমরা সেখানে স্যাম্পল কতটা নিব সেগুলো সমস্তটাই এর মধ্যে চুজ করে নিলাম। অর্থাৎ এই যে আগের স্টেপটি ছিল চুজিং দ্য স্টাডি ডিজাইন আর ডিসাইডিং অন দ্য স্যাম্পল ডিজাইন, এই দুটি অনেক ক্ষেত্রে অনেক রিসার্চার একটি স্টেপের মধ্যেই ফেলে দেয়, যে কারণে কোনো সময় দেখবে রিসার্চের স্টেপ 7, কোনো সময় 8। এক্ষেত্রে স্যাম্পল ডিজাইন চুজ করার ক্ষেত্রে বা স্যাম্পল ডিজাইন সিলেক্টের ক্ষেত্রে অনেক ব্যাপার আছে, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা স্যাম্পল কি, সমস্তটাই অন্য আর একটি ভিডিওতে আলোচনা করব। তো এখানে শুধুমাত্র জেনে রাখো স্যাম্পল কি। স্যাম্পল হলো একটা হোল পপুলেশন থেকে বা সম্পূর্ণ পপুলেশন থেকে তার রিপ্রেজেন্টেটিভ
যখন আমরা কিছু সিলেক্ট করব তখন তাকে আমরা বলবো স্যাম্পল। ধরো এটি একটি সম্পূর্ণ পপুলেশন, এখানে বিভিন্ন ক্যারেক্টারিস্টিকের মানুষ আছে, বিভিন্ন মানুষ আছে। এখানে দেখো টোটাল আছে কটা, 1 2 3 4 5 6 7, 7 জন আছে। এই 7 জন ব্যক্তির মধ্যে আমরা যখন কিছু সংখ্যক অল্প সংখ্যক বেছে নেব, যে 7 জন নিয়ে আমাদের 7 জন হয়তো অনেক বেশি হয়ে যায়, প্রত্যেকটাকে 10 জন করে ধরো, 7 জন না 70 জন আছে ধরো এখানে, সেই 70 জন নিয়ে আমাদের রিসার্চ করা সম্ভব নয়। সেই কারণে কি করা হয়, রিসার্চের সুবিধার্থে সেই 70 জন থেকে আমাদের কিছু সংখ্যক রিপ্রেজেন্টেটিভ এখান থেকে তুলে নিতে হয়। যেমন এখান থেকে 3টে থেকে একটা তুললাম, এই দুটো থেকে একটা, এই দুটো থেকে একটা, তাহলে কি হলো, এই 70 থেকে আমার এখানে 30 চলে আসলো। তাহলে কি আমার স্যাম্পলটা পপুলেশনের থেকে অনেক কম হলো, এখান থেকে নির্গত হলো। কিন্তু এই তিনটির মধ্যে দেখো এগুলির প্রত্যেকটির কি আছে, বৈশিষ্ট্য বর্তমান আছে। এটির মধ্যে এই তিনটির বৈশিষ্ট্য পেয়ে যাবে, এটির মধ্যে এই দুটির বৈশিষ্ট্য পেয়ে যাবে, এটির মধ্যে এই দুটির বৈশিষ্ট্য পেয়ে যাবে। তাহলে স্যাম্পল কি হলো, স্যাম্পল হলো পপুলেশন থেকে নির্গত এমন কিছু বৈশিষ্ট্য বা পপুলেশন থেকে নির্গত হওয়া এমন কিছু যা সমস্ত পপুলেশনকে কি রিপ্রেজেন্ট করতে পারে। আমরা যে উদাহরণটি নিয়েছি সেই উদাহরণটির দিকে যদি দেখি তাহলে দেখব এই ক্ষেত্রে আমরা কি করলাম, কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন চুজ করলাম। এবার কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন চুজ করেছি, এবার তার মধ্যে আমরা এবার কোন ধরনের স্যাম্পল নেব সেটি ডিসাইড করব। স্যাম্পলের ক্ষেত্রে বলে রাখি, প্রথমত আমাদের এই ক্ষেত্রে পপুলেশন কি সেটা জানতে হবে। পপুলেশন কি এক্ষেত্রে, পপুলেশন সমস্ত স্কুলটা, যে এরিয়াটাই আমি করব সেই এরিয়ায় সমস্ত স্কুলটা, সেই এরিয়ায় সমস্ত স্কুলের মধ্যে কিছু কিছু পার্টকে বা সমস্ত স্কুলের মধ্যে কিছু কিছু স্কুলকে পপুলেশনের মধ্যে তুলে নিব, বা স্যাম্পলের মধ্যে কিছু কিছু স্কুলকে বাছাই করে নিব, যেগুলি হয়ে যাবে স্যাম্পল। এই স্যাম্পল নিয়ে পরবর্তী একটি ক্লাসে আলোচনা করব। স্যাম্পলের টাইপ, স্যাম্পলিং এরর, আর স্যাম্পলিংয়ের আরও অনেক কিছু আছে, সমস্ত কিছুই আলোচনা করব। তো তাহলে আমাদের 5 নম্বর স্টেপ কি হলো, ডিসাইডিং অন দ্য স্যাম্পল ডিজাইন। নেক্সট 6 নম্বর, কালেকশন অফ ডেটা। কালেকশন অফ ডেটা হলো স্যাম্পল ডিজাইনের পরে বা স্যাম্পল ডিজাইন যখন হয়ে গেল যে আমরা এই স্যাম্পলগুলো নিচ্ছি, সেই স্যাম্পলগুলো থেকে ডেটা কালেক্ট করতে হয়। কেমনভাবে ডেটা কালেক্ট করতে হয়, এই ডেটা কালেকশনের বিভিন্ন মেথড আছে। এই ডেটা কালেকশনের জন্য ইন্টারভিউ, তারপরে কোয়েশ্চেনারি, এরকমের অনেক ধরনের টুলস এবং টেকনিক আছে যেগুলি দিয়ে আমাদের ডেটা কালেকশন করা হয়। যে ডেটা ছাড়া রিসার্চ মোটেই সম্ভব নয়। অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে আগের স্টেপগুলি যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডেটা কালেকশন অফ ডেটা, অর্থাৎ ডেটা কালেকশান। এবারে যদি দেখি ডেটা কালেক্টিংয়ের ক্ষেত্রে আমরা যে উদাহরণটি দিয়েছি সেই উদাহরণটি ডেটা কালেক্ট করব কি, যে স্কুলগুলো চুজ করেছি সেই স্কুলগুলোর বেসিসে স্টুডেন্টদের কাছ থেকে, প্রত্যেকটি স্কুলের স্টুডেন্টের কাছ থেকে সে বিষয়ে ফিডব্যাক নেব, বা সে গ্রামের মানুষদের কাছে ফিডব্যাক নেব, যেগুলির মাধ্যমে আমরা কি ডেটা কালেকশন করব। এই ডেটা যখন কালেকশন হয়ে যাবে সেই ডেটাকে তারপরের স্টেপে কী করবে, প্রসেসিং করবে বা অ্যানালাইজ করবে। আর এই ডেটা প্রসেসিং এবং অ্যানালাইজের ক্ষেত্রে আমরা কি করব, আমরা যে তথ্যগুলি আমরা পেলাম ডেটা কালেকশনের ফলে আমরা যে তথ্যগুলি পেলাম সে তথ্যগুলিকে এখানে কি করব, প্রসেসিং করব এবং অ্যানালাইজ করব। নেক্সট প্রসেস এবং অ্যানালাইজ যখন হয়ে যাবে, প্রসেস এবং অ্যানালাইজ হওয়ার পরে সেই রিসার্চ সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবে, এবং সেই ধারণাগুলি যখন পেয়ে যাবে
তখন কি করবে, রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট, অর্থাৎ রিসার্চ রিপোর্ট লিখবে। তারপরে যেহেতু আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রথমত প্রবলেম সিলেক্ট হয়ে গেল, আইডেন্টিফাই হয়ে গেল, তারপর লিটারেচার রিভিউ হয়ে গেল, তারপর কি হলো, তারপর হলো সেটিং রিসার্চ কোশ্চেন হলো, তারপরে হলো চুজিং দ্য স্টাডি ডিজাইন, তারপর ডিসাইডিং দ্য স্যাম্পল অন ডিজাইন, তারপর হলো কালেক্টিং ডেটা, তারপর প্রসেসিং অ্যানালাইজিং হয়ে গেল, সমস্ত কাজটি কমপ্লিট হয়ে গেল। তাহলে সবশেষে কী কাজ হবে, সবশেষে কাজটি হবে রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট, অর্থাৎ রিসার্চ রিপোর্ট লেখা বা লিখে কমপ্লিট করা। এই যখনই এই রিসার্চ রিপোর্টটা লিখে কমপ্লিট হবে তখনই আমার কি হলো, রিসার্চটা সম্পূর্ণ হলো। এবার কি হয়, অনেক সময় এই যে রিসার্চ রিপোর্ট লেখার পরেও রিসার্চের কিছু গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটি আবার অ্যাপেন্ডিক্সে লেখা হয়, যেটি কি ফার্দার রিসার্চের জন্য আবার স্টাডি করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম রিসার্চের 8টি স্টেপ কি কি, কোনটির পর কোন স্টেপ আসে এবং কিভাবে আসে, সমস্তটাই আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে।